ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব আন্তর্জাতিক ব্যবস্থার তত্ত্ব, থিওরি অফ ইন্টারন্যাশনাল সিস্টেম। এই বিষয়টি আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এক কথা জানি যে আন্তর্জাতিক ব্যবস্থাতে বিভিন্ন ধরনের ব্যবস্থার উদ্ভব ঘটে। প্রথম মহাযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি একটি আলাদা শাস্ত্র হিসাবে গণ্য হয়েছে এবং ভারত তথা পৃথিবীর বিভিন্ন দেশে আন্তর্জাতিক সম্পর্ককে আলাদা বিষয় হিসাবে পাঠ্যক্রমে রাখা হয়েছে এবং ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি আগে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যেই পড়ানো হতো, এখন একটা আলাদা সাবজেক্ট হিসাবে গণ্য হয়েছে এবং এটা রাষ্ট্রবিজ্ঞান যেমন সমাজবিজ্ঞানের থেকে সৃষ্টি হয়েছে, তেমনি এই আন্তর্জাতিক সম্পর্ক সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত থেকে পরবর্তীকালে রাষ্ট্রবিজ্ঞান থেকে আরো বিস্তারিতভাবে এই বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য এই বিষয়টি একটি আলাদা বিষয় এবং অত্যন্ত গতিশীল একটা বিষয়। সমাজবিজ্ঞান গতিশীল, সেই কারণে আন্তর্জাতিক সম্পর্ক গতিশীল হবে, এ কথা ঠিক। তবে এই আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টা অত্যন্ত গতিশীল। পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে যে সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, দ্বন্দ্বের সম্পর্ক, সহযোগিতামূলক সম্পর্ক বা বিরোধের সম্পর্ক, এটা কিন্তু পরিবর্তন হচ্ছে ব্যাপকভাবে। দেখো, এই বিষয়টি প্রথম মহাযুদ্ধের আগে আলোচিত হয়েছে, কিন্তু সুনির্দিষ্টভাবে একটা আলাদা বিষয় হিসাবে গণ্য হয়েছে। উড্রো উইলসন, মার্কিন রাষ্ট্রপতি, প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি হলেন আন্তর্জাতিক সম্পর্কের জনক। এই বিষয়টা গতিশীল আমরা আজকে আলোচনার মধ্য দিয়ে প্রমাণ পাব। আন্তর্জাতিক ব্যবস্থার তত্ত্ব, আন্তর্জাতিক ব্যবস্থা, এটা আন্তর্জাতিক সম্পর্ক, এই বিষয়টা যেমন পরিবর্তনশীল, এই বিষয়ের সঙ্গে সঙ্গতি রেখে আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্বেরও পরিবর্তন হয়েছে। এছাড়া বিভিন্ন রাষ্ট্রের শক্তি, বিভিন্ন রাষ্ট্রের আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব বিস্তারের ক্ষমতা এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে, সেটা কিন্তু সবসময় একই ধারায় প্রবাহিত হয় না, এর পরিবর্তন ঘটে। আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তিতে কোনো দেশের অন্য কোনো দেশ স্থায়ীভাবে বন্ধু যেমন হয় না, স্থায়ীভাবে শত্রু তেমনি হয় না। কেননা এটা সবসময় পরিবর্তন হচ্ছে। তা এই আন্তর্জাতিক সিস্টেম থিওরি বা ইন্টারন্যাশনাল সিস্টেম থিওরি অনুযায়ী বিশ্বে রাজনৈতিক কাঠামো, বিশ্বের রাজনৈতিক কাঠামো মানে একটা দেশের রাজনৈতিক কাঠামো নয়, বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে উঠে, সেটা একটা কাঠামোর মাধ্যমে। এই কাঠামো সবসময় চেঞ্জেবল, নির্দিষ্ট কোনো কাঠামো
সাময়িকভাবে থাকতে পারে, কিন্তু এর পরিবর্তন ঘটে। আর বিভিন্ন রাষ্ট্রের শক্তি, মর্যাদা, সম্মান আন্তর্জাতিক সমাজে সবসময় একই রকম থাকে না। সেই কারণে আন্তর্জাতিক সিস্টেমে আমরা এক ধরনের বিশ্ব রাজনীতি সবসময় স্থায়ীভাবে দেখব না। প্রথম মহাযুদ্ধের আগে বিশ্ব রাজনীতিতে উপনিবেশিক শক্তি ইউকে, ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেনের একচেটিয়া আধিপত্য ছিল বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনৈতিক কাঠামোর পরিবর্তনের ক্ষেত্রে। তো আন্তর্জাতিক সিস্টেম তত্ত্ব কাকে বলে? বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক গড়ে ওঠে। অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্ক, সামরিক ক্ষেত্রে সম্পর্ক, রাজনৈতিক ক্ষেত্রে সম্পর্ক, সামাজিক ক্ষেত্রে সম্পর্ক, শিক্ষা সাংস্কৃতিক ক্ষেত্রে সম্পর্ক। এছাড়া আরো বিভিন্ন দিক থেকে প্রত্যেক রাষ্ট্র কোনো না কোনো ভাবে অপর রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক যুক্ত। এই যে সম্পর্ক যুক্ত একটা কাঠামো, এটাই কিন্তু আন্তর্জাতিক সিস্টেম থিওরির মূল কথা। বিশ্ব আজকে এতটাই সম্পৃক্ত, বিভিন্ন রাষ্ট্র, ভৌগোলিক সীমানা আছে। গ্লোবালাইজেশনের যুগে আরো বেশি এটা গুরুত্ব পেয়েছে। প্রত্যেকটা রাষ্ট্রের ভৌগোলিক সীমানা আছে, তার চূড়ান্ত অপ্রতিহত নিরঙ্কুশ ক্ষমতা আছে। প্রত্যেক রাষ্ট্রীয় কাঠামো সেই দেশের প্রেক্ষাপটে স্থায়ী। সরকার পরিবর্তন হয় প্রত্যেক দেশেই। গণতান্ত্রিক, উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে নির্বাচনের মাধ্যমে। তাহলে এই সম্পর্কের যে পরিবর্তনটা হয়, সেই পরিবর্তনকে প্রত্যেকটা রাষ্ট্র মেনে নিতে বাধ্য হয়। আর সম্পর্ক তৈরির ক্ষেত্রে সবসময়ই একটা কাঠামো মেনটেন করে হয়, আন্তর্জাতিক কাঠামো। আন্তর্জাতিক দিক থেকে প্রত্যেকটা রাষ্ট্রকে ভাবতে হয় তার সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য, একটা রাষ্ট্রের সামগ্রিক উন্নতির জন্য, একটা রাষ্ট্রের জাতীয় স্বার্থ রক্ষার জন্য, একটা রাষ্ট্রের জাতীয় শক্তি বৃদ্ধির জন্য, একটা রাষ্ট্রের আন্তর্জাতিক সমাজে তার সম্মান ও মর্যাদা বৃদ্ধির জন্য, একটা রাষ্ট্রের আন্তর্জাতিক সমাজে তার অস্তিত্ব বজায় রাখার জন্য। বিভিন্ন দিক থেকে আজকে প্রতিটা রাষ্ট্র আত্মনির্ভরশীল নয়, পরনির্ভরশীল। আজকে প্রতিটা রাষ্ট্রই কিন্তু পরনির্ভরশীল। সুপার পাওয়ার স্টেটই হোক, মধ্য বা মাঝারি শক্তির দেশই হোক, বা উন্নত দেশ হোক, উন্নয়নশীল দেশ হোক, অনুন্নত দেশ হোক, প্রত্যেকেই কিন্তু অপর রাষ্ট্রের উপরে ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট কোনো রাষ্ট্র নয়। আজকে পৃথিবীতে একলা চলো নীতি গ্রহণ করে কোনো দেশই তার সার্বিক উন্নতি, এমনকি তার অস্তিত্ব বজায় রাখা সম্ভব নয়। তাই প্রত্যেকটা রাষ্ট্র উপলব্ধি করে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করতে, যে করবেই। এটাই হলো আন্তর্জাতিক সম্পর্কের একটা সিস্টেম থিওরি। এটা সিস্টেমের মধ্য দিয়ে হয়। যখন যে সিস্টেম আসে, চালু হয় বিশ্ব রাজনীতির ক্ষেত্রে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, তা কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রকে কম বেশি মেনে চলতে হয়। এটাই হলো আন্তর্জাতিক সিস্টেমের বা আন্তর্জাতিক ব্যবস্থার তত্ত্ব। দেখো, বিশ্ব ব্যবস্থা, আন্তর্জাতিক
সম্পর্কের আন্তর্জাতিক ব্যবস্থার তত্ত্ব এটা এতটাই গতিশীল যে এই গতিশীলতার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রের শক্তি, বিভিন্ন রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা এবং অন্যান্য দেশে তার প্রভাব বিস্তারের ক্ষমতা এটা কিন্তু সবসময় চেঞ্জ হচ্ছে। তাই বিশ্বে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে উঠেছে দেখতে পাবো। প্রথম মহাযুদ্ধের আগে বিশ্বে যে আন্তর্জাতিক ব্যবস্থার তত্ত্বে দেখা যায় তা হলো যে পৃথিবীতে চরম উপনিবেশিক শক্তি, একক উপনিবেশিক শক্তি বা সাম্রাজ্যবাদী শক্তি গ্রেট ব্রিটেন, সে কিন্তু বিশ্বের অধিকাংশ ভূখণ্ডে উপনিবেশ স্থাপন করেছে এবং সেই সমস্ত উপনিবেশে নিজের দ্রব্য বিক্রি করেছে, বাজার দখল করেছে এবং সেই সব দেশে নিজের রাজনৈতিক আধিপত্য কায়েম করেছে, আর সেখান থেকে কাঁচামাল নিয়ে এসে নিজের দেশের শিল্পায়নকে অব্যাহত রেখেছে। তাহলে এছাড়া ব্রিটেন ছাড়াও, গ্রেট ব্রিটেন ছাড়াও আরো অনেক দেশ উপনিবেশিক শক্তি হিসাবে বিশ্বের বিভিন্ন ভূখণ্ডে তাদের উপনিবেশ স্থাপন করে তাদের শিল্পজাত দ্রব্য বা তারা অর্থনৈতিক দিক থেকে সেই সব ভূখণ্ডের উপরে আধিপত্য বিস্তার করেছে। সেখানে ফ্রান্সের কথা বলা যায়, পর্তুগালের কথা বলা যায়। এই সমস্ত ইউরোপীয় শক্তি এশিয়া মহাদেশের বহু ভূখণ্ডে, বহু দেশে এবং আফ্রিকার বহু ভূখণ্ডে, বহু দেশে তারা আধিপত্য বিস্তার করেছে, ব্রিটেন, ফ্রান্স প্রভৃতি। তার মধ্যে সব থেকে বড় শক্তিশালী উপনিবেশিক সাম্রাজ্যবাদী শক্তি হচ্ছে গ্রেট ব্রিটেন। তাই বিশ্বযুদ্ধ, প্রথম মহাযুদ্ধের আগে যে বিশ্বের আন্তর্জাতিক ব্যবস্থা সেটা হলো একমেরু প্রবণ রাজনীতি বা একমেরু প্রবণ আন্তর্জাতিক ব্যবস্থা আমরা বলতে পারি। তাহলে একমেরু প্রবণ আন্তর্জাতিক ব্যবস্থা কাকে বলে? বিশ্ব রাজনীতিতে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা প্রবল শক্তি যখন অন্যান্য রাষ্ট্রের উপর এবং যখন তার বিভিন্ন উপনিবেশের উপর অর্থনৈতিক, রাজনৈতিক, সামগ্রিকভাবে আধিপত্য বিস্তার করে এবং তাকে অন্য ভূখণ্ড, তার উপনিবেশগুলি এবং ছোট ছোট রাষ্ট্রগুলি, অপেক্ষাকৃত কম শক্তিশালী রাষ্ট্রগুলো তাকে কিন্তু অস্বীকার করতে পারে না, তার আধিপত্যকে মেনে নিতে বাধ্য হয়। এইটাকে বলা হয় তোমার একমেরু প্রবণ রাজনীতি। এটাকে একমেরু প্রবণ রাজনীতি, তাহলে পৃথিবীর একটাই মেরু, ইউকে, ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য, তার রাজধানী লন্ডনকে কেন্দ্র করে পৃথিবীর রাজনীতি পরিচালিত হয়েছে। এটাকে বলা হয় একমেরু প্রবণ রাজনীতি। আর আন্তর্জাতিক সিস্টেমটা হলো যে বিশ্বের সব রাষ্ট্র একটা 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 কাঠামোর মধ্যে দিয়ে চলতে বাধ্য হয়। একমেরু প্রবণ রাজনীতিতে প্রত্যেকটা রাষ্ট্রের তাদের সার্বভৌম ক্ষমতা ছিল এবং তারা তাদের ভূখণ্ডে স্বাধীন, কিন্তু অর্থনৈতিক দিক থেকে এবং শিক্ষা, সাংস্কৃতিক অন্যান্য দিক থেকে একটা মেরু, অর্থাৎ একটা যে দেশ আধিপত্য বিস্তারকারী দেশ আন্তর্জাতিক সমাজে তার তার আদেশ নির্দেশকে পুরোপুরিভাবে অস্বীকার করতে পারে না। তবে সার্বভৌম রাষ্ট্র মানে চূড়ান্ত ক্ষমতার অধিকারী, কিন্তু তাকে অন্যভাবে বিভিন্ন রাষ্ট্রকে শক্তিশালী সুপার পাওয়ার স্টেট, একক শক্তির অধিকারী, সে কিন্তু বিভিন্ন দিক থেকে অন্যান্য রাষ্ট্রকে তার নিজের উপর নির্ভরশীল করে তোলে। এটাকে বলা হচ্ছে একমেরু প্রবণ রাজনীতি। দেখো, একাধিক রাষ্ট্র যারা একে অপরের সঙ্গে যুক্ত এবং এমন একটা সিস্টেমের মধ্যে চলবে, সেই সিস্টেমটাতে একটা রাষ্ট্র যদি কর্তৃত্ব করে সেটা হলো একমেরু প্রবণ রাজনীতি। এবার
প্রথম মহাযুদ্ধের পরে দেখা গেল যে জার্মানিতে উইমার গণতান্ত্রিক সরকারের পতন ঘটল, জার্মানিতে নাৎসিবাদী সরকার তৈরি হলো হিটলারের নেতৃত্বে, এবং জার্মানি হিটলারের নেতৃত্বে সর্বাত্মকবাদী যে রাষ্ট্র, তার ফলে ব্যাপক কৃষি উৎপাদন, শিল্প উৎপাদন বেড়ে গেল, অস্ত্র তৈরি করলো জার্মানি। 1919 সালে যে ভার্সাই চুক্তি তার উপরে চাপিয়ে দিয়েছিল হিটলার, 1933-34 সালে ফুল্লি ক্ষমতায় এসে নিজেকে ডিক্টেটরশিপে পরিণত করে ভার্সাই চুক্তিকে অমান্য করেছে, আর লিগ অফ নেশনসের যে নিরস্ত্রীকরণের আদর্শ সেটাকেও অস্বীকার করে জার্মানি একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয় হিটলারের হাত ধরে বা তার নেতৃত্বে। ইটালিতে প্রথম মহাযুদ্ধে ইটালি যোগ দিয়েছে মিত্রপক্ষে। আপাত দৃষ্টিতে মনে হয়েছিল যে ইটালি শত্রুপক্ষে যোগ দিবে, জার্মানির পক্ষ যোগ দিবে, অস্ট্রিয়ার পক্ষে যোগ দিবে, কিন্তু তা দেয়নি। মিত্রপক্ষে যোগ দিয়ে 1919 সালে ভার্সাই প্যারিসের শান্তি সম্মেলনে ইটালি তেমন ভাগ পায়নি। ফ্রান্স প্রথম মহাযুদ্ধে অংশ নিয়ে জার্মানির উপর ভার্সাই চুক্তি চাপিয়ে দিয়ে যে উদ্দেশ্য পূরণ করেছে, যে সুবিধা পেয়েছে, ইটালি কিন্তু তা পায়নি। কিন্তু ইটালির যে সরকার, সে দেশের অর্থনৈতিক ভাবে যে অর্থনৈতিক যে সংকট সেটা দূর করতে পারেনি। তাই ইটালি এরকম একটা পরিস্থিতিতে 1919 সালে মুসোলিনির একটি পার্টি তৈরি করে, যে পার্টি হচ্ছে ফ্যাসিস্ট পার্টি বা ফ্যাসিবাদী পার্টি। এই পার্টি ক্ষমতায় আসে জোর জুলুম করে, নির্বাচনে কারচুপি করে। এখানে মুসোলিনির ডিক্টেটরশিপ প্রতিষ্ঠিত হয় এবং গণতান্ত্রিক অধিকার, মাস মিডিয়া, গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা সব কেড়ে নিয়ে ডিক্টেটরশিপ প্রতিষ্ঠিত করেন এবং ইটালি কিন্তু একটা বড় শক্তিতে পরিণত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র সে আগে থেকেই শক্তিশালী রাষ্ট্র। সে 1823 থেকে আইসোলেশন পলিসি গ্রহণ করেছে, বিশ্ব রাজনীতিতে নিজেকে জড়াবে না। সে দেশের সরকার ঘোষণা করে যে মার্কিন সরকার মার্কিন জনগণের জন্য, বিশ্বে কি ঘটছে না ঘটছে সে ব্যাপারে নাক গলাবে না। সেই কারণে 1919 সালে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন প্যারিসের সম্মেলনে উপস্থিত হয়ে তিনি 14 দফা দাবি উত্থাপন করেছিলেন। তার দাবির ভিত্তিতে লিগ অফ নেশনস সংগঠন, আন্তর্জাতিক সংগঠন, বিশ্বে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য তৈরি হয়েছে। কিন্তু তাতেও সে যখন আরো অনেক যে দাবি, তার বক্তব্য পিস অফ প্যারিসে রেখেছিলেন, সেই সব আলোচনা এবং তিনি যে বিদেশ চুক্তি করে গিয়েছিলেন সেটা নিজের দেশে গিয়ে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অনুমোদন লাভ করেনি। সিনেট 2/3 মেজরিটির ভিত্তিতে যে পাস হতে হয়, মার্কিন প্রেসিডেন্টকে সমর্থন আদায় করতে হয় পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বা বিদেশি চুক্তির ক্ষেত্রে, সেটা কিন্তু পাননি। যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে 1823 সালে রাষ্ট্রপতি মনরো যে আইসোলেশন ফরেন পলিসি, অর্থাৎ বিদেশ নীতিতে নিজে শুধু উন্নতি করব, ইন্টারন্যাশনালি কোনো ব্যাপারে আমি নাক গলাবো না, সেই কারণে কি হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি যে ভার্সাই চুক্তিতে স্বাক্ষর এবং আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর সবটাই বাতিল হয়ে গেল এবং মার্কিন যুক্তরাষ্ট্র আগের মতোই চললো, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। তাহলে আমরা দেখলাম জার্মানি শক্তিশালী হলো, মার্কিন যুক্তরাষ্ট্র শক্তিশালী হচ্ছে। আবার আমরা দেখবো যে ফ্রান্স জার্মানির উপরে যে অবিচার করেছে, ভার্সাই চুক্তি চাপিয়ে দিয়েছে, জার্মানির সার উপত্যকা, শিল্প অঞ্চল ফ্রান্স দখলে নিয়েছে। ফ্রান্স টাকা আদায় করছে জার্মানির কাছ থেকে ভার্সাই চুক্তির মধ্য দিয়ে, এবং সামরিক শক্তি জার্মানির ভেঙে দিয়েছিল। সাময়িকভাবে জার্মান দুর্বল ছিল, কিন্তু হিটলারের হাত ধরে জার্মান
শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে, আমরা আলোচনা করলাম। এইবার ধরো ফ্রান্স কিন্তু শক্তিশালী রাষ্ট্র হয়ে গেছে। এবার ব্রিটেন প্রথম মহাযুদ্ধের আগে একমেরু প্রবণ রাজনীতির দাদা, সে যতটাই দুর্বল হলেও তার কিন্তু শক্তি আছেই। এবার জাপানও মিস্টার তোজোর হাত ধরে জাপানের অর্থনৈতিক সামরিক শক্তি বৃদ্ধি পায়। তাহলে বিশ্বে আমরা দেখছি 2 বা 3-এর বেশি দেশ শক্তিশালী হয়েছে, 2 বা 3-এর বেশি। আমরা বললাম কতগুলো দেশ। ইংল্যান্ড শক্তিশালী আগে থেকে আছে, ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র শক্তিশালী, জার্মানি শক্তিশালী হয়েছে, ইটালি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে, জাপান এই শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। তাহলে এতগুলো দেশ শক্তিশালী হচ্ছে, এই দেশগুলো কেউ কাউকে তোয়াক্কা করে না। এবং বিশ্ব রাজনীতি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে, বিফোর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, যে একটা কেন্দ্র লন্ডন থেকে পরিচালিত হতো গোটা আন্তর্জাতিক ব্যবস্থা, সেখানে বিভিন্ন কেন্দ্র থেকে আন্তর্জাতিক ব্যবস্থা পরিচালিত হতে লাগলো। অর্থাৎ 1919 থেকে 1939 এই 20 বছর যে বিশ্বের যে পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স আর বা আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষাপটে, সেটা কিন্তু বহুকেন্দ্রিক রাজনীতি। এর ইংরেজি টার্ম হচ্ছে মাল্টিপোলার পলিটিক্স। আমি একমেরু প্রবণ রাজনীতির যে ইংলিশ টার্মটা আমি বলেছি, ইউনিপোলার পলিটিক্স। ওকে, আচ্ছা, তাহলে এই 20 বছর 1919 থেকে 1939 এই 20 বছর বিশ্ব রাজনীতিতে তোমার চালু হয়ে গেল। চালু ছিল কি? বহুকেন্দ্রিক রাজনীতি বাংলা, মাল্টিপোলার পলিটিক্স ইংলিশে। এই সময় বিশ্বে কয়েকটা দেশ শক্তিশালী রাষ্ট্র, এবং ওয়ার্ল্ড পলিটিক্স 2 বা 3-এর অধিক যদি হয়, তাহলে শক্তিশালী রাষ্ট্র থাকে পৃথিবীতে। 2 বা 3-এর বেশি শক্তিশালী রাষ্ট্র, 2-এর বেশি হতে পারে, 3-এর বেশি হতে পারে শক্তিশালী রাষ্ট্র। আমরা দেখলাম অনেকগুলো রাষ্ট্র শক্তিশালী হয়েছে। তাই এই 20 বছরে মাল্টিপোলার পলিটিক্স বা বহুকেন্দ্রিক রাজনীতি আন্তর্জাতিক সম্পর্কে গড়ে উঠেছে, এবং আন্তর্জাতিক ব্যবস্থার যে তত্ত্ব, সেই তত্ত্বে এই সময়ে যে বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি, বিশ্ব ব্যবস্থা পরিচালিত হয়েছে বহু কেন্দ্র থেকে। ওকে, তার মধ্যে আমি বলেছি মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি ছিল যে পৃথিবীর কোনো দেশের ব্যাপারে মাথা ঘামাবে না। কিন্তু আমরা এ সময় দেখেছি যে মুসোলিনি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে তিনি নির্বাচনে কারচুপি, নির্বাচনকে প্রহসনে পরিণত করে, সামরিক শক্তিকে ব্যবহার করে তিনি নিজেকে ইলদুসে ঘোষণা করেন, একনায়কে পরিণত করেন। আর হিটলারও নাৎসি পার্টির মাধ্যমে সে দেশে তিনি একনায়কতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করেন, সর্বাত্মকবাদী রাষ্ট্র ব্যবস্থা। সুতরাং এই রাষ্ট্র কিন্তু খুব শক্তিশালী রাষ্ট্র। তাহলে এই সমস্ত দেশের আভ্যন্তরীণ ক্ষেত্রে মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার নেই, সেটা পরের ব্যাপার। আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে দেখছি ব্রিটেন, ফ্রান্স, তারা বন্ধু হওয়ার চেষ্টা করেছে, কিন্তু ফ্রান্সকে ব্রিটেন বিশ্বাস করতে পারেনি। ফ্রান্সও উপনিবেশিক শক্তি, ব্রিটেনও কিন্তু উপনিবেশিক শক্তি। একটা সময়ে তোমরা জানো ভারতবর্ষে ব্রিটেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সে পরে এসে জুড়ে বসেছে ভারতের রাজনীতিতে এবং উপনিবেশ স্থাপন করেছিল। কিন্তু তার আগে ফ্রান্স এসছে, পর্তুগিজ এসছে, ওলন্দাজ এসছে, বিদেশি কোম্পানি, আরো অন্য দেশের কোম্পানিগুলো আগে এসে কিন্তু আধিপত্য বিস্তার করতে পারেনি। তাদেরকে শক্তি প্রয়োগ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, এবং ভারতের সার্বভৌম ক্ষমতা যেসব ছিল, ছোট ছোট রাজ্য, বিভিন্ন রাজা নবাব ছিলেন, তাদের ক্ষমতা নিজের হাতে নিয়ে নিয়েছে, উপনিবেশ স্থাপন করেছে। ওকে, আচ্ছা, তাহলে এই ব্রিটেন আর ফ্রান্সও খুব একটা বন্ধু গড়ে উঠতে পারেনি। কিন্তু এখন একটা কথা কি, দেখো এই যে বহুকেন্দ্রিক রাজনীতিতে এখানে 3টি মতাদর্শ কাজ করছে। একটা মতাদর্শ ইংল্যান্ড ফ্রান্স, সেখানে কিন্তু ইংল্যান্ড ফ্রান্স
এবং ব্রিটেন এই সমস্ত রাষ্ট্রে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, লিবারেল ডেমোক্রেটিক সিস্টেম, উদারনীতিবাদী তত্ত্বের উপর ভিত্তি করে, যেখানে সম্পত্তির উপর ব্যক্তি মালিকানা, বিচার বিভাগের নিরপেক্ষতা ইত্যাদি বৈশিষ্ট্য, ব্যক্তি স্বাধীনতা, মানুষের ব্যক্তিগত অধিকার ভোগ, এই সমস্ত বৈশিষ্ট্য সমন্বিত উদারনৈতিক যে রাজনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থা এইগুলো দেশে গড়ে উঠেছে। আর অন্যদিকে আমরা দেখব যে রাশিয়া বা সোভিয়েত রাশিয়া সোভিয়েত রাশিয়াতে পরিণত হয়েছে। সেখানে সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছে, নভেম্বর বিপ্লব হয়েছে 1917 সালের নভেম্বর মাসে। তার মধ্যে দিয়ে সমাজতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠেছে। এবার সমাজতান্ত্রিক ব্যবস্থা মার্কস এবং লেনিনের আদর্শের উপর ভিত্তি করে, বিশেষ করে মার্কসিজমের উপর ভিত্তি করে, কি তাই তো? এবার এর সঙ্গে একটা সংঘাত উদারনীতিবাদী গণতন্ত্রের। উদারনীতিবাদী গণতন্ত্র সমাজতন্ত্রকে ধ্বংস করতে চায়, আবার সমাজতান্ত্রিক ব্যবস্থা মার্ক্সবাদ অনুযায়ী সমাজতান্ত্রিক ব্যবস্থা সেও উদারনীতিবাদকে উচ্ছেদ করে সেখানে সমাজতন্ত্র কায়েম করতে চায়। আর অন্যদিকে হিটলার, মুসোলিনি, মিস্টার তোজো, জাপানের প্রধানমন্ত্রী মিস্টার তোজো, মুসোলিনি ইটালির রাষ্ট্রনায়ক, একনায়ক, আর হিটলার জার্মানির রাষ্ট্রনায়ক। রোম, বার্লিন, টোকিও অক্ষ শক্তি জোট তৈরি করে। তার কারণ জার্মানির মূল উদ্দেশ্য ছিল যে ভার্সাই চুক্তিকে ভায়োলেট করতে হবে এবং মিত্র শক্তি দেশগুলোকে চরম শাস্তি দিতে হবে। বিশেষ করে ফ্রান্সকে তো শাস্তি দিতেই হবে, ভুলতে পারেনি। এক রাতও ফ্রান্স কিন্তু 1919 থেকে 1939 এক রাত্রিও, এক ঘন্টাও, এক মিনিটও ফ্রান্স কিন্তু শান্তিতে ঘুমাতে পারেনি। তার কারণ জার্মান জাতির উপর যেভাবে অবিচার, অন্যায়, জবরদস্তিমূলক সন্ধি চুক্তি, ভার্সাই চুক্তি চাপিয়ে দেওয়া হয়েছিল, তার প্রতিশোধ নেবেই। এবং পাশাপাশি জার্মানিতে হিটলারের আবির্ভাব, সাধারণ সেনা থেকে সামরিক অভ্যুত্থানের চেষ্টা, জেলে আটক, জেল থেকে মেন ক্যাম্প তৈরি করে, মেন ক্যাম্প বই লিখেছেন মাই স্ট্রাগল, আমার সংগ্রাম। মেন ক্যাম্পের বাংলা হচ্ছে, ইংরেজি হলো মাই স্ট্রাগল, আমার সংগ্রাম বাংলা। এই বইটা জেল থেকে মুক্তি পেয়ে তিনি 9 লক্ষ কপি ছাপিয়ে জার্মান জাতির মধ্যে বিতরণ করেছিলেন। আর এই বই পড়ে জার্মান জাতির রক্ত টকবক করে ফুটে উঠেছিল, গায়ের লোম শিউরে উঠেছিল। তাদের সবসময় ইচ্ছা ছিল কি করে ভার্সাই চুক্তির প্রতিশোধ আমরা নেব। তাহলে এই ভার্সাই চুক্তির মধ্যে আরেকটা যুদ্ধের বীজ নিহিত আছে। তাহলে এই যে মাল্টিপোলার পলিটিক্স, এখানে তুমি দেখো যে হিটলার, মুসোলিনি যখন আবিসিনিয়া দখল নিচ্ছে 1935 সালে, তখন ইংল্যান্ড এবং ফ্রান্স তাদের সাহস নেই যে হিটলার মুসোলিনিকে প্রতিরোধ করবে। দেখো হিটলার মুসোলিনিকে তোয়াজ করার জন্য, তোষণ করার জন্য ইংল্যান্ড এবং ফ্রান্স ব্যস্ত ছিল। ফ্রান্স যেটুকু উদ্যোগ নিয়েছিল ইংল্যান্ড তাকে সমর্থন করেনি। তার কারণে ইংল্যান্ড জানে যে জার্মানির শক্তি কতটা বৃদ্ধি পেয়েছে। ইংল্যান্ড জানে যে মুসোলিনির ইটালি কতটা শক্তিশালী হয়েছে। ইংল্যান্ড জানে যে জাপান কতটা শক্তিশালী হয়েছে। তার মানে অনুমান করে নিয়েছিল যে পারা যাবে না। সেই জন্য 1938 সালে মিউনিখ চুক্তি হয় হিটলারকে তোয়াজ করার জন্য। আবার রাশিয়া সেখানে অনাক্রমণ চুক্তি করেছিলেন স্ট্যালিন হিটলারের সঙ্গে, তুমি আমাকে আক্রমণ করবো না, আমিও তোমাকে আক্রমণ করব না। স্ট্যালিন এবং হিটলারের মধ্যে এই চুক্তিটা হয়েছিল। তাতেও হিটলার কিন্তু কথা রাখেননি, রাশিয়াকে আক্রমণ করেছেন। আর হিটলারের পতনে রাশিয়া আক্রমণ করাটা একটা বড় ভুল। অতীতে নেপোলিয়ন বোনাপার্ট যেমন রাশিয়ার প্রথম আলেকজান্ডারকে আক্রমণ করে ভুল করেছিলেন, ঠিক তেমন ভুলই করলেন হিটলার। জার্মানি 4 লাখ সেনা নিয়ে রাশিয়ায় আক্রমণ করলে 1 লাখ সেনা নিয়ে ফেরত আসে দেশে। সুতরাং এই যে বাইপোলার, তাহলে তোমার ইউনিপোলার পলিটিক্স প্রথম মহাযুদ্ধের আগে দেখো বিশ্ব ব্যবস্থা আবার চেঞ্জ হলো, এখানে মাল্টিপোলার পলিটিক্স। এইবার দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়ে গেল। হিটলার তো প্রতিশোধ নেবেনি, জার্মান জাতি তো প্রতিশোধ নেবেনি, একদম পরিকল্পনা। পোল্যান্ড আক্রমণ করলেন হিটলার। 1934 সালে একনায়ক পদে অধিষ্ঠিত হন। তিনি প্রধানমন্ত্রী হয়েছেন 1933 সালে এবং 1934 সালে হিন্ডেনবার্গ মারা গেলে এই দুটো পদ, অর্থাৎ
প্রধানমন্ত্রীর পদ এবং চ্যান্সেলরের পদ একত্রিত করে একনায়কের পদ সৃষ্টি করে সেখানে তিনি ক্ষমতা সর্বাত্মক রাষ্ট্রের ঊর্ধ্বে কেউ নেই, রাষ্ট্রের বাইরে কেউ নেই। শ্রমিক আন্দোলন, শ্রমিক ধর্মঘট করা বন্ধ করে দিয়েছিলেন, মিছিল মিটিং করার আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন, কমিউনিস্টদের ধরে ধরে গ্যাস চেম্বারে তিনি ফেলে দিয়ে তাদেরকে হত্যা করেছেন, ইহুদি জাতিকে গ্যাস চেম্বারে ফেলে দিয়ে তাদেরকে হত্যা করেছেন। এই হলো হিটলারের শাসনের রূপ। আর 1934 থেকে 1939 এই সময়ের মধ্যে তার মিলিটারি পাওয়ার, তার ফিনান্সিয়াল পাওয়ার, ইকোনমিক্যাল পাওয়ার ব্যাপকভাবে বৃদ্ধি পায়। আর ডিক্টেটরশিপ মানে কোনো তার নাজি পার্টির ক্ষমতায় ছিল এবং নাজি পার্টির কতিপয় ব্যক্তির হাতে ক্ষমতা ছিল, তাদের হাত থেকে সব ক্ষমতা হিটলার নিয়ে নিয়েছে এবং হিটলারের পরিকল্পনা মাফিক 1939 সালে পোল্যান্ড আক্রমণ করে। ইংল্যান্ড ফ্রান্স বলে যে তুমি যুদ্ধ বন্ধ করো, হিটলার বলে না, আমি যুদ্ধ বন্ধ করব না। আর পোল্যান্ড আক্রমণের সঙ্গে সঙ্গে রোম, বার্লিন, টোকিও অক্ষশক্তি জোট আগে থেকে করা ছিল 1936 সালে, অর্থাৎ জাপান, জার্মানি এবং ইটালি, তিন শক্তি জোট হিটলারকে সাপোর্ট করে। ইটালি সাপোর্ট করে এবং জাপান সাপোর্ট করে এবং যুদ্ধ শুরু হয়ে যায়। আর আর পোল্যান্ডের পক্ষ নেয় ইংল্যান্ড, ফ্রান্স। যখন কথা শুনল না, হিটলার আক্রমণ অব্যাহত রাখলো, তখন পোল্যান্ডের পক্ষে ইংল্যান্ড এবং ফ্রান্স সাপোর্ট করে। পরবর্তীকালে দুই মতাদর্শগত শক্তি, অর্থাৎ উদারনীতিক গণতান্ত্রিক শক্তি ফ্রান্স, ইংল্যান্ড একজোট হয়ে পোল্যান্ডে সাপোর্ট করে, আর সমাজতান্ত্রিক দেশ হয়ে পোল্যান্ডকে সাপোর্ট করে কে সোভিয়েত রাশিয়া। তাহলে সমাজতন্ত্র আর উদারনৈতিক গণতন্ত্র মিলেমিশে এই যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের প্রথম দিকে অ্যাক্সিস পাওয়ার অর্থাৎ অক্ষ শক্তির জোট, হিটলারের শক্তি জোট, রোম, বার্লিন, টোকিও অক্ষ শক্তি জোট, জার্মানি, জাপান, ইটালি শক্তি জোট অগ্রগতি ঘটে যুদ্ধে। ফ্রান্সকে ধুলোর ঝড় উড়িয়ে দিয়েছিল। ফ্রান্সকে কয়েকদিনের মধ্যে ধূলিসাৎ করে দিয়েছিল। ফ্রান্সে ধূলিসাৎ হয়েছিল, তার বড় প্রমাণ হলো ফ্রান্সের উপনিবেশ ভিয়েতনাম ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। আর এই ভিয়েতনাম, ফ্রান্সের অধীন থেকে ভিয়েতনামের ভূখণ্ডকে জাপান দখল নিয়েছিল। আবার জাপান থেকে হাতছাড়া হলো ফ্রান্স, এইটা পেরে গেল যখন মিত্র শক্তি জোট জিতে গেল দ্বিতীয় মহাযুদ্ধে। দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালীন সময়ে মিত্র শক্তি জোট বিভিন্ন কনফারেন্স করেছে যে আরেকটা আন্তর্জাতিক সংগঠন গড়ে তুলতে হবে। যে আন্তর্জাতিক সংগঠন মিত্র শক্তি দেশগুলো গড়ে তুলেছিল 1919 সালে, লিগ অফ নেশনস, সেটা ফেলিওর হলো। এবার দ্বিতীয় আরেকটা আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলার চেষ্টা করলো ইউনো, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এবং গঠিত হলো 1945 সালে 24শে অক্টোবর। এবং এই 24শে অক্টোবর দিনটাকে আন্তর্জাতিক কি বলবো সম্মিলিত জাতিপুঞ্জের দিবস হিসাবে পালন করা হয়। প্রতি বছরই এটা পালন করা হচ্ছে 24শে অক্টোবর 1945 সাল থেকে, যেদিন এই ইউনো তৈরি হয়েছে। এবারে আমরা দেখলাম আমেরিকা প্রথমে যুদ্ধে অংশ নিতে চায়নি। আমি আগেই বলেছি যে ফরেন পলিসি আমেরিকার একটা আইসোলেশন পলিসি, যে আমি নিজেকে নিজের জন্য ব্যস্ত থাকবো, আমার দেশের উন্নতি করব। কিন্তু আমেরিকার পার্ল হারবার বন্দরকে জাপানের আকাশ বাহিনী, বিমান বাহিনী মুহুর্মুহু আক্রমণ করে একদম ধূলিসাৎ করে দিয়েছিল, ড্যামেজ করে দিয়েছিল পার্ল হারবার বন্দরকে। শেষ পর্যন্ত আমেরিকা এই যুদ্ধে অংশ নেয় এবং এই যুদ্ধে অংশ নিয়ে জাপানের উপর নাগাসাকি এবং হিরোশিমাতে 6ই আগস্ট 9ই আগস্ট দুই ধরনের বোমা নিক্ষেপ করে। সেটা হলো পরমাণু বোমা। বিশ্বের প্রথম পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়ে গেল আমেরিকা। দেখো, আমেরিকাকে আগে থেকে এক পার্ল হারবার বন্দর ছাড়া এই মহাযুদ্ধে তেমন ক্ষতি হয়নি। তাছাড়া আমেরিকা 1823 থেকে এই 1945 পর্যন্ত শক্তি সঞ্চয় করে গেছে এবং সত্যিকারে সে সুপার পাওয়ার স্টেটে পরিণত হয়ে গেল। আচ্ছা, এবার কথা কি, অন্যদিকে আমরা দেখব সোভিয়েত রাশিয়া। সে হিটলারের বাহিনীর আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়নের প্রাকৃতিক
অবস্থা এমনই, সোভিয়েত সেনার ফেভারিট ছিল। হিটলারের বহু বাহিনী শীতের প্রকোপে বরফে খাবার না পেয়ে মারা গেছে এবং শেষ পর্যন্ত হিটলারের বাহিনী সোভিয়েত ইউনিয়নে স্টালিনের বাহিনীর কাছে হেরে যায়। স্টালিনগ্রাড লেনিনগ্রাডে হাতাহাতি যুদ্ধ হয়েছে, পারেনি হিটলারের বাহিনী। তাহলে আমরা দেখলাম সোভিয়েতের ড্যামেজও হয়েছে, তেমনি সোভিয়েত এই দ্বিতীয় মহাযুদ্ধের ঘোলা জলে মাছও ধরেছে। কিভাবে? যুগোস্লাভিয়া, পোল্যান্ড, বিভিন্ন দেশে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করেছে, সমাজতন্ত্রের সম্প্রসারণ ঘটিয়েছে পূর্ব ইউরোপের একাধিক দেশে। তার মতাদর্শ হচ্ছে মার্ক্সবাদ লেনিনবাদ, সোভিয়েত ইউনিয়নের সেই মতাদর্শ অনুযায়ী এইসব দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম করেছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্র, রুজভেল্ট তোমার রাষ্ট্রপতি ছিলেন, থার্ড টাইম রাষ্ট্রপতি হন না ওখানে, কিন্তু যুদ্ধের কারণে তৃতীয়বারও রুজভেল্ট, এই ইনফরমেশনটা ভালো করে মনে রাখবে, তৃতীয়বার তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন, তৃতীয়বারের জন্য। দুবার হন ওখানকার সিস্টেমে। যাই হোক, এবার তারপরে যে রাষ্ট্রপতি, প্রথম দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হলো, তারপরে হচ্ছে ট্রুম্যান। ট্রুম্যান রাষ্ট্রপতি হয়ে 47 সালে ভাবলেন যে মার্কিন কংগ্রেসে ভাষণ দিলেন, দুই কক্ষে জনপ্রতিনিধি সভা এবং সিনেটের সদস্যদের সামনে, যে আইসোলেশন পলিসি মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন গ্রহণ করেছে সেই দিক থেকে হয়তো ঠিক ছিল, কিন্তু এই আইসোলেশন পলিসি গ্রহণের ফলে কি হলো? সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণ ঘটলো। আমরা পুঁজিবাদী, ধনতান্ত্রিক, গণতান্ত্রিক, উদারনীতি গণতন্ত্রে বিশ্বাসী। আমরা সমাজতন্ত্রকে কোণঠাসা করতে চাই, ধ্বংস করতে চাই, কিন্তু সমাজতান্ত্রিক সিস্টেম সোভিয়েত ইউনিয়ন থেকে পূর্ব ইউরোপের একাধিক দেশে সম্প্রসারিত হলো। কিন্তু এখন থেকে যদি আমরা বিশ্ব রাজনীতিতে নিজেকে না জড়াই, ইন্টারফেয়ার না করি, তাহলে কিন্তু সোভিয়েত ইউনিয়ন পশ্চিম ইউরোপের যুদ্ধ বিধ্বস্ত দেশগুলিতে প্রবেশ করবে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইংল্যান্ড, ফ্রান্স, এই সমস্ত, ইটালি, এই সব দেশে কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধে ইটালি অক্ষশক্তি দেশ হিসাবে ধ্বংস হয়ে গেছে, জার্মানি অক্ষশক্তি দেশ হিসাবে ধ্বংস হয়ে গেছে, তারপরে জাপান এশিয়া মহাদেশে সে ধ্বংস হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, তার সামরিক অর্থনৈতিক শক্তি, তা ব্যাপক হারে ক্ষতি হয়েছে জাপানের। তোমরা জানো পরমাণু বোমা নিক্ষেপ হয়েছে, তার ক্ষয়ক্ষতির হিসাব এখনো জাপান করছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিদেশ নীতির পরিবর্তন ঘটাতে হবে। কি পরিবর্তন ঘটাতে হবে? আমরা এখন থেকে আমরা বিদেশ নীতি নতুন ভাবে করব, বিশ্বের রাজনীতিতে, আন্তর্জাতিক সম্পর্কে আমরা নিজেকে জড়িয়ে ফেলবো। তাই তাই ট্রুম্যান ডক্ট্রিন, এটা ট্রুম্যানের বক্তব্যকে মার্কিন কংগ্রেস উভয় কক্ষ সমর্থন জানায় এবং ট্রুম্যান ডক্ট্রিন একটা নীতি গৃহীত হয় যে বিশ্ব রাজনীতিতে, এবং এই এখানে সিদ্ধান্ত হলো যে পশ্চিম ইউরোপে ইংল্যান্ড, ফ্রান্স, এইসব যুদ্ধবিধ্বস্ত দেশে আমরা অর্থনৈতিক সাহায্য গ্রহণ করব, আমরা সামরিক দিক থেকেও সাহায্য গঠন করব, যার ফলে 1949 সাল এপ্রিল ন্যাটো গঠিত হয়েছে। এটা কিন্তু সোভিয়েত সম্প্রসারণকে রোধ করার জন্য এবং উদারনীতি গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য, ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য। ঠিক আছে, আচ্ছা, এইবার তুমি দেখো আন্তর্জাতিক যে ব্যবস্থাপনা, আন্তর্জাতিক ব্যবস্থার তত্ত্ব অনুযায়ী বিশ্ব ব্যবস্থা আমরা দেখব যে 1945 থেকে 1991 পর্যন্ত দ্বিমেরু প্রবণ রাজনীতি। দেখো, বহু মেরু প্রবণ রাজনীতি কাকে বলে? আমরা বলেছিলাম যে বিশ্বে দুই বা তার বেশি, 2 বা 3 এর বেশি শক্তিশালী দেশ এবং বেশি কেন্দ্র থেকে, 2 বা 3 এর বেশি কেন্দ্র থেকে ওয়ার্ল্ড পলিটিক্স পরিচালিত হওয়া, সেটা আমরা এতক্ষণ আলোচনা করেছি। এবার দেখো এই 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 যে 1945 থেকে 1991 এই বছরগুলিতে বিশ্ব রাজনীতি দুটো মেরু থেকে পরিচালিত হয়েছে, মোটামুটি ভাবে বলতে পারি। এইটাকে বলা হয় বাইপোলার পলিটিক্স। বাইপোলার পলিটিক্স, ইউনিপোলার পলিটিক্স, তারপরে আন্তর্জাতিক ব্যবস্থার তত্ত্বে আমরা দেখলাম বহু কেন্দ্রিক রাজনীতি। এবার আমরা দেখব যে বাইপোলার পলিটিক্স, দুটো কেন্দ্র হলে, একটা সোভিয়েত ইউনিয়ন মস্কো কেন্দ্র, আর একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন কেন্দ্র। এই দুটো দেশকে, সোভিয়েত ইউনিয়নকে পূর্ব ইউরোপের বিভিন্ন সমাজতান্ত্রিক দেশ
এবং জার্মানি দুটো ভাগে ভাগ হয়ে গেল। সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব জার্মানিতে সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম হয়েছে, আবার পশ্চিম জার্মানিতে তোমার ধনতান্ত্রিক শাসন কায়েম হয়েছে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্স তিনটি দেশের আধিপত্য কায়েম হয়েছে। শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য কায়েম হয়েছে। 1950 সালে কোরিয়া যুদ্ধে কোরিয়া একটাই দেশ ছিল, সেখানেও কমিউনিস্ট পার্টি আন্দোলনকে সোভিয়েত ইউনিয়ন পরোক্ষভাবে, চীন সরাসরি ভাবে উত্তর কোরিয়ার মাটিতে উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীকে সমর্থন করায় চীনের লাল ফৌজ। এবং সেখানে তোমার মার্কিন যুক্তরাষ্ট্র জাতিপুঞ্জের নেতৃত্বে যে বাহিনী তৈরি করেছিল তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের 90% সেনা ছিল। সেই সেনা কিন্তু হেরে গিয়েছে উত্তর কোরিয়ার মাটিতে উত্তর কোরিয়ার কমিউনিস্ট পার্টি সমর্থক এবং চীনের লাল ফৌজের সম্মিলিত চেষ্টা এবং যুদ্ধের ফলে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কোন ঠাসা হয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে বিধ্বস্ত, দ্বিতীয় মহাযুদ্ধে বিধ্বস্ত ইংল্যান্ড, ফ্রান্স, এই ইতালি, এই সমস্ত দেশে অর্থনৈতিক সহযোগিতা করছে ইউরোপকে বাঁচানোর জন্য। যাই হোক, আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র তার জাতীয় স্বার্থে এগুলো করছে। এবং আমরা এই সময়ের যে রাজনীতি, বাইপোলার পলিটিক্সে ঠান্ডা যুদ্ধ সৃষ্টি হয়েছে, কোল্ড ওয়ার সৃষ্টি হয়েছে। এটা আমি আলাদা ভিডিও করেছি। কোন কিউবাকে কেন্দ্র করে কোল্ড ওয়ার এমন একটা পর্যায়ে গিয়েছিল যে একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়তো শুরু হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত মার্কিন রাষ্ট্রপতি কেনেডি আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রনায়ক নিকিতা ক্রুশ্চেভ ওনাদের সহযোগিতায় তৃতীয় বিশ্বযুদ্ধ হয়নি। আবার তার পরবর্তীকালে 1963 পরে আমরা দেখব যে একটা ঠান্ডা যুদ্ধের আবহাওয়াটা কমছে। আবার তাহলে বিশ্ব রাজনীতিতে যে ব্যবস্থা সেটা কিন্তু চেঞ্জেবল। এবং আমরা এটা দেখতে পাবো দ্বিমেরুপ্রবণ রাজনীতি, এটা অনেক সময় এখানে জোয়ার ভাটা এসেছে, জোয়ারও এসেছে। 80-র দশকে আবার দ্বিমেরুপ্রবণ রাজনীতি, আফগানিস্তানের সোভিয়েত ইউনিয়নের সেনা ছিল, শেষ পর্যন্ত সোভিয়েত সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়। এবং সোভিয়েতের অর্থনৈতিক সংকট, পূর্ব ইউরোপের বিভিন্ন সমাজতান্ত্রিক দেশের অর্থনৈতিক সংকট, যোগ্য নেতৃত্বের অভাব, এইসব কারণে সমাজতন্ত্র তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেছে। পূর্ব জার্মানি সমাজতান্ত্রিক ব্যবস্থা, সেখানে অর্থনৈতিক সংকট, সেই কারণে সেখানে তাসের ঘরের মতো সমাজতন্ত্র ভেঙে গেছে। এই সমস্ত পূর্ব জার্মানি, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, আলবানিয়া, এই সমস্ত রাষ্ট্রগুলিতে আবারও পুঁজিবাদ ফিরে এসেছে। দুই জার্মানি এক হয়ে গিয়েছে। আবার সোভিয়েত ইউনিয়নে নিজেই তার সমাজতান্ত্রিক ব্যবস্থা ভেঙে দিতে বাধ্য হয়েছে, অর্থনৈতিক সংকট এবং একাধিক কারণ রয়েছে। যাই হোক, সমাজতান্ত্রিক শিবিরের পতন ঘটে গেল। এটা বিশ্ব ব্যবস্থা। এই যে দ্বিমেরুপ্রবণ রাজনীতির বাইরে একটা রাজনীতি ছিল আন্তর্জাতিক ক্ষেত্রে, সেটা হলো জোট নিরপেক্ষ আন্দোলন। সেটা তৃতীয় বিশ্বের দেশগুলোকে নিয়ে। আবার এটাও বলা যায় না যে তৃতীয় বিশ্বের দেশগুলো এই আন্দোলনে ছিল ঠিকই। তো যেমন পাকিস্তান তৃতীয় বিশ্বের দেশ, সে কিন্তু জোট নিরপেক্ষ দেশের অন্তর্ভুক্ত নয়, সে কিন্তু সোভিয়েত ইউনিয়নের মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত ছিল। যাই হোক, দুটো শিবির পৃথিবীতে, দুটো মেরু থেকে বিশ্ব রাজনীতি পরিচালিত হয়েছে। পাশাপাশি জোট নিরপেক্ষ আন্দোলন ভারত তার নেতৃত্ব দিয়েছে। মিশর, ঘানা, ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশের রাষ্ট্রনায়করা এই জোট নিরপেক্ষ আন্দোলন করেছে জাতীয় স্বার্থে উভয় শিবিরের কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য। তাহলে এই সিস্টেমটা, আন্তর্জাতিক যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে দেখা যাচ্ছে যে দুই মেরু ভাগ পুরোপুরি হয়নি। দুই মেরু পুরোপুরি ভাগ হয়নি, আপাত দৃষ্টিতে ভাগ হয়েছে, কিছুটা ভাগ হয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনও যে নিরপেক্ষ ভাবে থাকতে পেরেছে তা নয়, কোনো না কোনো শিবিরে যোগ দিয়েছে। যেমন ভারত জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ঠিকই, আবার 1971 সালে ভারত এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে মৈত্রী চুক্তি হয়েছে। সোভিয়েত শিবিরের অন্তর্ভুক্ত না হলেও সে কিন্তু সোভিয়েতের সঙ্গে ঘনিষ্ঠতা রেখেছে। আবার যুগোস্লাভিয়া সোভিয়েত শিবির থেকে বেরিয়ে এসছে, চীন সোভিয়েত শিবিরে ছিল,
50-এর দশকের মাঝামাঝি সময়ে চীন কিন্তু সোভিয়েত নেতৃত্বকে মেনে নেয়নি, 60-এর দশকে মেনে নেয়নি। সোভিয়েত ইউনিয়ন এবং চীনের মধ্যে দ্বন্দ্ব। তাহলে দেখা যাচ্ছে আবার পুঁজিবাদী দেশগুলোও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মেনে নেয়নি। পুঁজিবাদী দেশগুলোর মধ্যে বহু কেন্দ্রিকতা দেখা গেছে, আবার সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যেও বহু কেন্দ্রিক রাজনীতি দেখা গেছে। তাহলে আন্তর্জাতিক ব্যবস্থাতে বিভিন্ন ব্যবস্থা আমরা লক্ষ্য করছি। দ্বিমেরুপ্রবণ রাজনীতির আবহাওয়াতে, ঠান্ডা যুদ্ধের আবহাওয়াতে জোট নিরপেক্ষ আন্দোলনের একটা সিস্টেম চলেছে এবং বহু দেশ এই জোট নিরপেক্ষ আন্দোলনে সামিল হয়েছে। নয়া উপনিবেশবাদ, নয়া সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করা এবং পৃথিবীর যেসব ভূখণ্ডে উপনিবেশিক শক্তির আধিপত্য আছে, ভূখণ্ড পরাধীন আছে, সেগুলো স্বাধীনতার জন্য জাতীয় মুক্তি আন্দোলনকে জোট নিরপেক্ষ দেশগুলি সমর্থন করেছে। যার ফলে 1945 থেকে 1960 এই সময়ে 60টারও বেশি দেশ স্বাধীনতা লাভ করেছে। আর 1960-61 সাল থেকে 1970 আফ্রিকার 31টা দেশ স্বাধীনতা লাভ করেছে। তাহলে এগুলো কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনের অবদান। তাহলে আমরা দেখছি আন্তর্জাতিক সম্পর্কের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা এখানে কিন্তু বিভিন্ন ধরনের দ্বিমেরুপ্রবণ রাজনীতি, এটা একটা অ্যাভারেজ কিন্তু জোট নিরপেক্ষ এবং তাকে সমর্থন, এবং এখানেও কিন্তু তোমার সোভিয়েতের কর্তৃত্ব টিকছে না, সোভিয়েতের সমাজতান্ত্রিক শিবিরের নেতৃত্ব টিকছে না, সমাজতান্ত্রিক শিবিরের ভাঙন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী দেশগুলোকে নেতৃত্ব দিয়েছে, সেখানেও কিন্তু ভাঙন ধরেছে। যাই হোক, একটা সাধারণভাবে আমরা বলবো যে এই সময়ে 1945 থেকে 1991 এই সময় দ্বিমেরুপ্রবণ রাজনীতি, এই সিস্টেমটা কার্যকরী ছিল। এরপর সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলো, সমাজতান্ত্রিক শিবিরের একদম পতন ঘটলো। পোল্যান্ড, হাঙ্গেরি, যুগোস্লাভাকিয়া, আলবানিয়া, রোমানিয়া, সব দেশে, পূর্ব জার্মানি, সব দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পুঁজিবাদী শাসন কায়েম হয়। এবার বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠিত হলো। তাহলে বিশ্ব ব্যবস্থাতে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠিত হলো এই 1991 থেকে 2001 সাল পর্যন্ত। আমরা বলতে পারি, চুলচিরা হিসাব করে বলা যায় না এগুলো, তবু বলতে পারি আমরা যে একমেরু প্রবণ রাজনীতি উদ্ভব হলো। ওয়াশিংটন বা মার্কিন যুক্তরাষ্ট্র গোটা ওয়ার্ল্ডে আধিপত্য বিস্তার করলো। সমাজতন্ত্র চুপসে গেল, সমাজতন্ত্রের পতন ঘটলো, সমাজতান্ত্রিক শিবিরের পতন ঘটলো। চীন সমাজতান্ত্রিক আদর্শকে গ্রহণ করলো। চীন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব করেছে। চীন 1971-এ সম্মিলিত জাতিপুঞ্জের সিকিউরিটি কাউন্সিলের মেম্বারশিপ পেয়েছে, যেটা আমেরিকা আগে বিরোধিতা করেছিল, কিন্তু আমেরিকা চৈনিক প্রজাতন্ত্রের পরিবর্তে গণপ্রজাতান্ত্রিক চীনকে সিকিউরিটি কাউন্সিলের মেম্বার করেছে। এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠতা এমন ভাবে হয়েছে 1979 সালে চীনের সঙ্গে বন্ধুত্ব করে এবং চীন দেশে বিদেশি বিনিয়োগ অর্থাৎ মার্কিন বিনিয়োগ বেড়েছে এবং পুঁজিবাদী যে অর্থনীতি চীনের সংবিধানে গ্রহণ করা হয়েছে। ব্যক্তিগত মালিকানা সম্পত্তি চীনের সংবিধানে, নতুন সংবিধানে 1982 সালে সংবিধানে গ্রহণ করেছে। তাই চীনের যে অর্থনীতি, এটা পুরোপুরি পুঁজিবাদী অর্থনীতি। সমাজতন্ত্র প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল। এরকম তাহলে পরিস্থিতি, বিশ্বে একটাই দাদা, বিশ্ব আন্তর্জাতিক ব্যবস্থাতে একটাই শক্তি, মার্কিন শক্তি, তার একচেটে আধিপত্য। ঠান্ডা যুদ্ধের অবসান ঘটলেও অর্থনৈতিক যে আধিপত্য, অর্থনৈতিক যে যুদ্ধ, সেটা কিন্তু চলতে থাকলো। মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে তার মাল্টিন্যাশনাল কর্পোরেশন গুলিকে বিনিয়োগের সুযোগ করে দিতে লাগলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র এনপিটি, সিটিবিটি, সমস্ত, এটা পারমাণবিক শক্তির চুক্তি, গ্যাট চুক্তি, এটা হলো অর্থনৈতিক বাণিজ্যিক চুক্তি, গ্যাট চুক্তি, সবগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র ক্যাপচার করে চলতে লাগলো বিশ্ব রাজনীতিতে। ভারতে যখন দ্বিতীয় পোখরানে 1998 সালে 5টা পরমাণু বোমা পরীক্ষা করলো, তখন মার্কিন যুক্তরাষ্ট্র ধমকানি চমকানি
দিয়েছিল, কিন্তু ভারত সেখানে সামাল দিয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে তার ভাবমূর্তি তুলে ধরবার চেষ্টা করেছে। যাই হোক, আমরা এখানে দেখলাম, এবং মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে ভারতের ভূখণ্ডে কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপকে উস্কানি দেয়। পাকিস্তান অস্ত্র বিক্রি করে, পাকিস্তান অস্ত্র কিনে আমেরিকার কাছ থেকে, এবং আমেরিকাও অস্ত্র দেয়, অর্থ সহযোগিতা দেয় ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপকে ইন্ধন দেওয়ার জন্য। যাই হোক, এরকম একটা পরিস্থিতিতে আমরা দেখলাম এক মেরু প্রবণ বিশ্ব রাজনীতিতে, কিন্তু পুরোপুরি ভাবে আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে, কিন্তু তার পাশাপাশি অন্য দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে স্বীকার করছে না। রাশিয়া পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যকে স্বীকার করেছে এই 10 বছর। পরবর্তীকালে রাশিয়া, সোভিয়েত রাশিয়া হলো 1991, আবার রাশিয়া হয়ে গেল। তাহলে 1917 সালে নভেম্বর বিপ্লবের মাধ্যমে যে ইউএসএসআর হয়েছিল, সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক দেশ হয়েছিল, সেই জায়গাটা আবারও রাশিয়া ফিরে আসলো, এবং সোভিয়েত রাশিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। রাশিয়া একটা বড় রাষ্ট্র, যেটা বৃহৎ রাষ্ট্র পৃথিবীর, তার পাশাপাশি আরো 15টা রাষ্ট্র দেখা দিয়েছে। তাহলে দেখা যাচ্ছে এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আধিপত্যের ফলে বিশ্ব রাজনীতিতে, আন্তর্জাতিক সিস্টেমের ক্ষেত্রে মার্কিন আধিপত্য। ওকে, আচ্ছা, 2001 সালে আমরা দেখব যে 11ই সেপ্টেম্বর সেখানে একটা কি বলবো মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যেটা হলো বিশ্ব বাণিজ্য সংস্থার বাণিজ্য কেন্দ্র, একটা অফিস, ব্যবসায়িক কেন্দ্র, সেটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে লাদেনের আল কায়দা জঙ্গি গোষ্ঠী বিমান হামলা করে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ভবন, হোয়াইট হাউসকেও অ্যাটাক করবার চেষ্টা করলে পেন্টাগন থেকে লক্ষ লক্ষ সেনা লাদেনের গোষ্ঠীকে মারার জন্য তাড়া করে, এবং আফগানিস্তানে দীর্ঘদিন 2021 পর্যন্ত সেনা মোতায়েন ছিল। যাই হোক, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এক সময় লাদেনের গোষ্ঠীকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ব্যবহার করে সন্ত্রাসমূলক কাজ করতে অর্থ সাহায্য, প্রযুক্তিগত সাহায্য এবং প্রশিক্ষণও দিয়েছে, সেই সন্ত্রাসবাদী শক্তি তার বিরুদ্ধে অ্যাটাক করলো। এটা ধরে নিতে হবে যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে মেনে চলছে না। বিশ্ব রাজনীতিতে ইংল্যান্ড, ফ্রান্স, ইউরো সংগঠন গড়ে উঠেছে। ইউরোপীয় ইউনিয়ন মুদ্রা আছে, নিজস্ব মুদ্রা, যেটা 1993 সালে ইউরোপীয় ইউনিয়ন তৈরি হয়েছে। তার ব্যাকগ্রাউন্ডেও চেষ্টা করেছে ইউরোপ, একসময়ে দাদাগিরি করেছে, অর্থাৎ ইংল্যান্ড ইউরোপে অবস্থিত, সে প্রথম মহাযুদ্ধের আগে একমেরু প্রবণ রাজনীতিতে সে নিজে দাদাগিরি করেছে, কিন্তু সে পুনরায় ঘুরে দাঁড়ানোর জন্য এবং ইউরোপের দেশগুলো রুখে দাঁড়ানোর জন্য, ইউরোপের ইতিহাস হলো যে পৃথিবীতে আধিপত্য বিস্তার করা, আন্তর্জাতিক সিস্টেমে তাদের ভূমিকা থাকবে। কিন্তু কেন মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আধিপত্য বিস্তার করবে, এটা তাদের ম্যাটার অফ প্রেস্টিজ। যাই হোক, এইরকম পরিস্থিতিতে তাহলে ইংল্যান্ড, ফ্রান্স এবং জার্মানি, জাপান, এরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে মেনে নিতে পারছে না। 80-র দশকে জাপান জলের দামে জিনিস বিক্রি করতো বিশ্ব বাজারে, অর্থাৎ ডাম্পিং পলিসি বলা হয়। জলের দামে জিনিস, অতি কম খরচে জাপান উন্নত টেকনোলজি দিয়ে দ্রব্য উৎপাদন করত, এবং মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত জাপান দ্রব্য সাপ্লাই করত। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের অর্থনৈতিক একটা দ্বন্দ্ব, এটা কিন্তু পরবর্তীকালেও আমরা দেখলাম 2001-এর পর থেকে জাপান, ইটালি, জার্মানি, ফ্রান্স, এরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃত্বকে মেনে নিচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃত্বকে মেনে নিচ্ছে না, তার বড় আরেকটা প্রমাণ হিসাবে আমরা বলতে পারি 2003 সালে সাদ্দামকে অ্যাটাক করবার জন্য, ইরাককে অ্যাটাক করবার জন্য যে এক্সকিউজ গুলো তৈরি করলো, যে সাদ্দাম হোসেন একটা রাসায়নিক বোমা তৈরি করেছে যা মারাত্মক, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সাদ্দাম হোসেন মানবাধিকার লঙ্ঘন করেছে, এই সমস্ত অজুহাতে 2003-এ যে সেনা বাহিনী গঠন করে জাতিপুঞ্জে, তাতে কিন্তু চীন, জার্মানি, জাপান, ইতালি, এরা কেউ সেনা দেয়নি। এতে বোঝা গেল যে মার্কিন দাদাগিরি এরা মেনে
নিচ্ছে না। অর্থাৎ অর্থাৎ 2000 পরে আন্তর্জাতিক ব্যবস্থাতে বহুকেন্দ্রিক রাজনীতির আবির্ভাব ঘটেছে। তাহলে রাজনীতির ক্ষেত্রে আমরা দেখছি যে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা সবসময় একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তা আমি আগেই বলেছি যে কোন শক্তি এককভাবে চিরদিন, কোন শক্তি এককভাবে চিরদিন কোন রাষ্ট্রই সারা পৃথিবীতে ছড়ি ঘোরাতে পারবে না, আধিপত্য বিস্তার করতে পারবে না, তা আজকের ভিডিওর আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম। যাই হোক, আমরা তাহলে আমরা এই কথা বলবো। আমরা এক্ষেত্রে দুজনের কথা আমি আলোচনা করিনি, এখন আমি দুজনের কথা দিয়ে আমাদের আলোচনা করতে হবে। একজন হচ্ছে মর্টন কাপলান, হ্যাঁ, ইনি 6 মডেলের কথা বলেছেন। 6 মডেলের কথা বলেছেন। এই যে এত পরিবর্তন, বারবার পরিবর্তন হলো, আমরা আলোচনার মধ্যে দিয়ে পেলাম। এই কাপলান বলছেন যে ব্যালেন্স অফ পাওয়ার, ব্যালেন্স অফ পাওয়ার, দেখো ব্যালেন্স অফ পাওয়ার মানে শক্তির ভারসাম্য। দেখো শক্তির ভারসাম্য, আমরা দেখবো যে প্রথম মহাযুদ্ধের আগে শক্তির ভারসাম্য ছিল না। দ্বিতীয় মহাযুদ্ধের আগে, প্রথম মহাযুদ্ধের পরে এই 20 বছরে ব্যালেন্স অফ পাওয়ার, বিশ্বে 7-8টা দেশ শক্তিশালী, তারা পৃথিবীর মানে আন্তর্জাতিক যে ব্যবস্থা সেক্ষেত্রে কিন্তু একটা ভারসাম্য রক্ষিত হয়েছে। তাহলে এটাও আবার টিকলো না, ব্যালেন্স অফ পাওয়ার আবার পরিবর্তন হলো দ্বিতীয় মহাযুদ্ধের পরে। একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র দাদাগিরি করছে, সে সুপার পাওয়ার স্টেটে পরিণত হয়েছে, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন কিন্তু উদ্ভব হয়েছে। সোভিয়েত, দেখো মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বোমা তৈরি করেছে 1945 সালে, সোভিয়েত ইউনিয়ন পরমাণু বোমা তৈরি করেছে 1949 সালে, মার্কিন যুক্তরাষ্ট্র 1952 সালে হাইড্রোজেন বোমা আবিষ্কার করেছে, তারপর বছরই সোভিয়েত ইউনিয়ন হাইড্রোজেন বোমা তৈরি করেছে। তাহলে আমরা দেখছি সামরিক দিক থেকে একটা ভারসাম্য, ক্ষমতার একটা ভারসাম্য এই সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দুই শক্তির দুই দিকে দাঁড়িপাল্লার মতো সমান একটা ইকুইলিব্রিয়াম, ভারসাম্য বজায় রেখেছে। কিন্তু পরবর্তীকালে 1991 সোভিয়েতের পরিবর্তন হলে ভারসাম্যের একটা পরিবর্তন আসলো, এক মেরু প্রবণ রাজনীতি আসলো। তারপরে 2001-এর পর থেকে এখনো কিন্তু বহু কেন্দ্রিক রাজনীতি, বিশ্বের রাজনীতি অর্থাৎ আন্তর্জাতিক ব্যবস্থাতে বহু কেন্দ্রিক রাজনীতি লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কাপলান বলছে যে ব্যালেন্স অফ পাওয়ার এটা সবসময় চেঞ্জেবল। লুজ লুজ কাপলান, হ্যাঁ, মর্টন কাপলান বলছেন যে লুজ বাইপোলার সিস্টেম। আমি লুজ বাইপোলার সিস্টেমের উদাহরণ দিয়েছি যে দুটো মেরু লুজ মানে মানে দ্বিমেরু প্রবণ যে রাজনীতি সেটা স্ট্রিক্টলি ভাবে দেখা দেয়নি। সব রাষ্ট্র কিন্তু দুটি শিবিরে ভাগ হয়নি, ভারত কোন শিবিরে যোগ দেয়নি। ভারতের নেতৃত্বে বহু সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলো তাদের তাদের লড়াই হলো যে উপনিবেশিক শক্তি আমাদের দীর্ঘদিন ধরে শোষণ করেছে, অত্যাচার করেছে, এখনো আমরা স্বাধীন রাষ্ট্র হলেও সার্বভৌম ক্ষমতা আমাদের থাকলেও আমাদের উপরে অর্থনৈতিক আধিপত্য তারা কিন্তু বজায় রাখবে। তাই এই অর্থনৈতিক আধিপত্য অর্থাৎ নয়া উপনিবেশবাদের বিরুদ্ধে আর নয়া সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। সুতরাং সেখানেও আমরা দেখছি একটা জোট নিরপেক্ষ আন্দোলন তৈরি হয়েছে, কি তাই তো? তাহলে আমরা দেখছি লুজ বাইপোলার পলিটিক্স কাপলান বলছে। তাহলে লুজ বাইপোলার, 3 নাম্বার টাইট বাইপোলার সিস্টেম। কাপলান বলছে টাইট বাইপোলার সিস্টেম। টাইট বাইপোলার সিস্টেম কি? দেখো স্ট্রিক্টলি বাইপোলার সিস্টেম কাজ করেছে কখন, কোন কোন ক্ষেত্রে? আমরা দেখেছি সোভিয়েত ইউনিয়ন যখন মানে সমাজতান্ত্রিক ব্যবস্থা বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত করছে, প্রথম দিকে কিন্তু সবাই সোভিয়েত ইউনিয়নের নেতৃত্ব মেনে নিয়েছে, সমাজতান্ত্রিক দেশগুলো, চীনও মেনে নিয়েছে। আচ্ছা, পরবর্তীকালে আমরা দেখবো যে মার্শাল টিটো, যুগোস্লাভিয়ার রাষ্ট্রনায়ক, তিনি সোভিয়েত ইউনিয়নের নেতৃত্ব মেনে নিচ্ছে না, সে কিন্তু নিরপেক্ষ থেকেছে, আবার সে আমেরিকা শিবিরেও যোগ দিয়েছে। ওকে, আবার ভারত কোন শিবিরে যোগ দেয়নি, দুটি শিবির, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী শিবির আর সমাজতান্ত্রিক শিবির হলো সোভিয়েত ইউনিয়ন নেতৃত্বে। সে কিন্তু নিরপেক্ষর কথা বলছে থেকেছে, সে কিন্তু আবার সোভিয়েত ইউনিয়নের সঙ্গে চুক্তি করেছে। তাহলে এটা লুজের মধ্যে পড়ছে। কিন্তু টাইটলি বলছি কেন? দেখো টাইটলি এটাই বলছি যে সোভিয়েত ইউনিয়ন যখন পরমাণু বোমা তৈরি করলো তখন সোভিয়েতকে আরো
টাইটলি প্রতিরোধ করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো তৈরি করলো। ন্যাটো তৈরি করলো ন্যাটো তৈরি করলো সিয়াটো সামরিক শক্তি জোট তৈরি করলো, সেন্টো, 3টি সামরিক জোট, মানে একদম সোভিয়েতকে চারিদিক থেকে ঘিরে ফেলার জন্য। ওকে, আচ্ছা, এই সেই ন্যাটো এখন 32টা দেশ। এই যে ইউক্রেনকে সাপোর্ট করছে আমেরিকা, ন্যাটোর সদস্য ইউক্রেন না, কিন্তু 32টা দেশ তারা ঐক্যবদ্ধভাবে আমেরিকা নেতৃত্বে ইউক্রেনকে সাপোর্ট দিচ্ছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ঠিক আছে, তাহলে এইখানে আমরা দেখছি আবার আবার এই যে সামরিক জোট আমেরিকা তৈরি করেছে 3টি, তার পাল্টা হিসেবে 1955 সালে তোমার সোভিয়েত ইউনিয়ন আবার ওয়ারশো চুক্তি করেছে। এটা হলো সমাজতান্ত্রিক দেশগুলোকে নিয়ে ওয়ারশো চুক্তি, পোল্যান্ড, হাঙ্গেরি, বিভিন্ন পূর্ব ইউরোপের দেশগুলোকে নিয়ে। ওকে, তাহলে টাইটলি বাইপোলার পলিটিক্স। আবার টাইটলি বাইপোলার পলিটিক্স আমরা 1962 সালে দেখবো যে রাষ্ট্রপতি কেনেডির সময়ে আর মার্কিন সোভিয়েত ইউনিয়নের নিকিতা ক্রুশচেভের সময়ে যে কিউবা দ্বীপ হচ্ছে একটা রাষ্ট্র, কিউবা রাষ্ট্র আমেরিকার ঘরের কোণে, সেখানে সোভিয়েত রাশিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র সেনা মোতায়েন করেছে। আর আর মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে কিউবার মাটিতে পা রেখে সোভিয়েত ইউনিয়ন আমাদের আমেরিকাকে আক্রমণ করবে, কিন্তু সেইটা ভেবে কিউবা দ্বীপকে মার্কিন যুদ্ধ জাহাজ দিয়ে ঘিরে ফেলেছিল। যুদ্ধ প্রায় বাধো। তাহলে এটাকে আমরা বলতে পারি টাইটলি দ্বিমেরু প্রবণ, টাইটলি ঠান্ডা যুদ্ধ। তাহলে আমরা দেখছি টাইটলি বাইপোলার সিস্টেম। এটা আবার চার নাম্বার হচ্ছে ইউনিভার্সাল সিস্টেম। দেখো ইউনিভার্সাল সিস্টেম মানে কি, এটা ধরো জোট নিরপেক্ষ আন্দোলন, দেশগুলি জোট নিরপেক্ষতাকে মানছে না, তারপরে মার্কিন শিবিরের সব দেশ কিন্তু মার্কিন নেতৃত্বকে মানছে না, আবার সোভিয়েত ইউনিয়নের শিবিরের দেশগুলো সবাই কিন্তু সোভিয়েতকে মানছে না। এখানে একটা কথা বলছি, এখানে হচ্ছে ইউনিভার্সাল সিস্টেম, অটোমেটিক্যালি যে যেমন তেমন ভাবে চলবার চেষ্টা করছে। 5 নাম্বার হায়ারিকাল সিস্টেম। হায়ারিকাল সিস্টেম মানে কি, ক্রমস্তর। হ্যাঁ, সব থেকে শক্তিশালী রাষ্ট্রকে আমরা চুলচিরা হিসাব করতে পারবো না, তবে মার্কিন যুক্তরাষ্ট্র বেশ সবল একটা রাষ্ট্র, সুপার পাওয়ার স্টেট সে আগে হয়েছে, তারপরে পরবর্তীকালে সোভিয়েত ইউনিয়ন সুপার পাওয়ার স্টেটে পরিণত হয়েছে। তার পরবর্তীকালে তৃতীয় বিশ্বের অনেক দেশ, যেমন ধরো তৃতীয় বিশ্বের ভারতবর্ষ আজকে উদীয়মান একটা দেশ, হ্যাঁ, ডেভেলপিং কান্ট্রিতে পরিণত হয়েছে। আবারও উন্নত দেশ তারা অনেক সময় অনেকটা পতনের দিকে চলে গেছে, উন্নত দেশ। তাহলে একটা কি, বিশ্বের বিভিন্ন দেশ একটা পজিশনের দিক দিয়ে, আজকে চীন ধরো বিশ্বে আজকে অর্থনীতিতে 2য় স্থান অধিকার করেছে, মানে উত্থান পতন, এবং সামরিক দিক থেকে চীন দ্বিতীয়, সামরিক দিক থেকে 3য় স্থান, সামরিক দিক থেকে আমেরিকা প্রথম স্থান, দ্বিতীয় হচ্ছে রাশিয়া, সামরিক দিক থেকে চীন হচ্ছে তৃতীয়, আর ভারত হলো চতুর্থ। তাহলে এইরকম ভাবে ক্রমোচ্চ স্তরে পৃথিবীর দেশগুলিকে ভাগ করা যাচ্ছে। এটা হচ্ছে তোমার হায়ারিকাল সিস্টেম। অ্যাক্টর সিস্টেম মানে কি, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র নেতা তাদের আধিপত্য বিস্তার করছে। এই যে আজকে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে একটা দাদাগিরি একটা ভাব, তা 50% শুল্ক ভারতের উপরে চাপিয়ে দিচ্ছে, ব্যবসা ক্ষেত্রে তার দেশের কোম্পানির উপরে, ব্রাজিলের উপরে দিচ্ছে। তার মানে একটা ঈর্ষা কাজ করছে। একটা সিজ ফায়ার যখন পাকিস্তান এবং ভারতের মধ্যে হলো, সেক্ষেত্রে সে দাবি করছে আমি করিয়েছি। এই যে একটা অ্যাক্টরের একটা ভূমিকা, বিশ্বের একটা স্টেট অ্যাক্টর আর কি, এখানে পাল্টা হিসাবে আজকে রাশিয়ার সঙ্গে ভারতের যে চুক্তি হলো এই মাসে আর কি, ডিসেম্বর মাসে একটা ব্যাপক চুক্তি হলো। আজকে 2014 থেকে ভারতবর্ষ এবং রাশিয়ার মধ্যে মানে প্রায় বছরই দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে, বাণিজ্য ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে রাশিয়া আরো ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করেছে। এক্ষেত্রে শিং জিপিং এর মানে চিন্তার বিষয় হয়েছে, ডোনাল্ড ট্রাম্পেরও চিন্তার বিষয় হয়েছে। বিভিন্ন রাষ্ট্রনায়ক বিভিন্ন দেশে যে দাদাগিরি করছে, এটারও স্থায়িত্ব লাভ করবে না, এরও পরিবর্তন ঘটবে। তবে স্টেট অ্যাক্টরসদের
এক একটা পার্সোনালিটির উপরে ওয়ার্ল্ডের সিস্টেম অনেকটাই নির্ভর করে। জো বাইডেনের সময় ভারতকে যতটা চোখ রাঙিয়েছে ডোনাল্ড ট্রাম্প তার থেকে ভারতকে বেশি চোখ রাঙানোর চেষ্টা করে। কিন্তু সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়া এবং ভারতের সঙ্গে যে চুক্তি করোনার আবহাওয়াতে হয়েছে এবং বর্তমানে সম্পর্ক অত্যন্ত অত্যন্ত ঘনিষ্ঠ, এবং যার ফলে ভারত এবং রাশিয়া ঐক্যমতে থাকলে চীনের অ্যাগ্রেসিভ নীতিটা অনেকটাই স্তব্ধ হবে, আমেরিকার ভারতের উপরে চোখ রাঙানো এটাও বন্ধ হবে। যাই হোক, এগুলো হচ্ছে অ্যাক্টর সিস্টেম। এতে দেখা যায় কিভাবে রাষ্ট্রগুলি সিস্টেমকে স্থিতিশীল রাখে। দেখো, সিস্টেমকে স্থিতিশীল রাখে অর্থাৎ যারা এই সিস্টেমগুলোর ক্ষেত্রে পজিটিভ রোলে থাকে, পজিটিভ রোল নেয়, তারা কিন্তু সিস্টেমকে বজায় রাখবার চেষ্টা করে। যেমন কোল্ড ওয়ারের সময় বাইপোলার পলিটিক্স, এখানে ধরো সোভিয়েত ইউনিয়ন চেষ্টা করেছে যে বাইপোলার পলিটিক্সটা থাকলে ভালো, তা ছোট ছোট রাষ্ট্রগুলো আমার অনুভূত থাকবে, সমাজতন্ত্রই হোক আর যেই হোক, ধনতান্ত্রিক রাষ্ট্র যদি আমার অনুভূত হয় হবে, আসবে, চেষ্টা করবে। কিন্তু আবার মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করবে সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে ভাঙন ধরানো, সেটা কিন্তু সফলও হয়েছে। এখন চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রথমেই খারাপ ছিল, চীনের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক ভালো ছিল 50-এর দশকের শেষের দিকে, 5 বছর পরেই কিন্তু চীনের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক তিক্ত হয়ে যায়, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের তিক্ত সম্পর্ক 1971-এর পর থেকে এই তিক্ত সম্পর্ক সুমধুর হতে থাকে, আর একদম গাঢ় বন্ধুত্ব হয়ে যায় 1979 সালে। এবং বর্তমানে আবার দেখা যাচ্ছে যে তিক্ত সম্পর্ক, তার কারণ চীন একচেটিয়া আধিপত্য বিস্তার করতে চায় বিশ্বের বিভিন্ন জায়গাতে। আর চীন হচ্ছে পরিকাঠামোগত সাহায্য দিয়ে দুর্বল দেশকে আরো দুর্বল করে দেয়, আর তার উপরে নিজের আধিপত্য, অর্থনৈতিক আধিপত্য প্লাস সামরিক আধিপত্য কায়েম করে, সে দেশটার আর কিছু করার থাকে না। যাই হোক, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের অ্যাগ্রেসিভ নীতিটা অত্যন্ত কঠিন। যাই হোক, সবাই কিন্তু একটা, যারা যে পজিশনে থাকে, চীন কিন্তু এই ওয়ার্ল্ড সিস্টেমটাকে, আন্তর্জাতিক সিস্টেমটাকে বজায় রাখতে চাই, যে মার্কিন দাদাগিরিকে বন্ধ করতে হবে, আমাকে সুপার পাওয়ার স্টেটে পরিণত হতে হবে। তাই ভারত মহাসাগরে চীন সবসময় ঢুকবার চেষ্টা করে, সেখানে অস্ট্রিয়া, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র 3 সাবমেরিন একটা যৌথভাবে মহড়া চালাচ্ছে চীনের সাবমেরিন যাতে ভারত মহাসাগরে ঢুকতে না পারে। যাই হোক, এবার আরেকজন চিন্তাবিদ ডেভিড ইস্টন। ডেভিড ইস্টন, তার পলিটিক্যাল সিস্টেম গ্রন্থ আছে। ডেভিড ইস্টন বলেছেন যে রাজনৈতিক ব্যবস্থা, একটা দেশের রাজনৈতিক ব্যবস্থাতে আউটপুট, ইনপুট থাকে, ইনপুট মানে জনগণের দাবি, আর এই দাবি সমর্থনযোগ্য দাবি সরকার সিদ্ধান্ত গ্রহণ করে দাবি পূরণের চেষ্টা করে। ইনপুট হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপোর্ট, ডিমান্ড প্লাস সাপোর্ট হচ্ছে ইনপুট। আর রাজনৈতিক ডিসিশন, পলিটিক্যাল ডিসিশন যেটা গভর্নমেন্ট নেয়, সেটা হচ্ছে সিদ্ধান্ত যেটা নিল সেটা হলো আউটপুট, অর্থাৎ দাবিগুলোকে মেনে নিল, সেটা হলো আউটপুট। আর যে দাবিগুলো পূরণ করা সম্ভব হলো না, সেগুলো আবার ফিডব্যাক পদ্ধতিতে এনভায়রনমেন্টের মধ্যে আসে, জনগণের মধ্যে চলে আসে। একটা দেশে জনগণের ক্রমবর্ধমান চাহিদা নতুন নতুন চাহিদার সঙ্গে পুরাতন চাহিদা যোগ হয়ে আবারও ডিমান্ড করে, আবারও সেটা সাপোর্ট পায়, গভর্নমেন্ট সাপোর্ট করে, এবং গভর্নমেন্ট ওই ডিমান্ডকে সাপোর্ট করে ডিসিশন নিয়ে, অর্থাৎ এটাকে বলে আউটপুট। গভর্নমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী মানুষের যে উপকার হলো সেটা হলো আউটপুট। আর এই আউটপুট করার সিদ্ধান্ত নিলেও আবারও চাহিদা থেকে যায়। তেমনি গোটা ওয়ার্ল্ডে যে সিস্টেম, সেই সিস্টেমকে, এটা ডেভিড ইস্টন মার্কিন চিন্তাবিদ, ইনি বলছেন একটা দেশের রাজনৈতিক ব্যবস্থাতে যেমন ইনপুট আউটপুট কাজ করে, তেমনি তেমনি আন্তর্জাতিক সমাজে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দরিদ্র দেশ তারা ডিমান্ড করে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলির কাছ থেকে, আর উন্নত রাষ্ট্রগুলো সেই ডিমান্ডটাকে পূরণ করবার জন্য ডিসিশন নেয়। ডিসিশন নেওয়ার পরেও
সব দাবি পূরণ করতে পারে না, সেই দাবিগুলো পুনরায় আবার দরিদ্র দেশগুলির মধ্যে চলে আসে। দরিদ্র দেশগুলো নতুন দাবি এবং পুরাতন দাবি মিলে আবারও ডিমান্ড করে, আর আর উন্নত দেশগুলো তারা কিন্তু সাপোর্ট করে। যাই হোক, বিশ্বে যে সিস্টেম, সেখানে আমরা বলবো যে এখানে সিস্টেম যখন যে রকমই আসুক না কেন, সব ইউনিপোলার পলিটিক্স, ইউনিপোলার সিস্টেম বা ইউনিপোলার পলিটিক্স, বাইপোলার সিস্টেম বা বাইপোলার পলিটিক্স, আর কাপলানের সেই লুজ বাইপোলার সিস্টেম, টাইট বাইপোলার সিস্টেম, ইউনিভার্সাল সিস্টেম, হায়ারিকাল সিস্টেম, যাই বলুক না কেন, যে আমাদের মূল কথা হলো যে উন্নত দেশ আজকে তারা জাতীয় স্বার্থকে সিদ্ধি করবার জন্য সম্পর্ক তৈরি করছে এবং তারা কিন্তু কেনার হচ্ছে, লাভবান হচ্ছে। আজকে দ্বিমেরু প্রবণ রাজনীতিতে ওয়ার্ল্ডে বিভাজন ছিল পূর্ব পশ্চিমের বিভাজন, কিন্তু সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে রাশিয়াতে পরিণত হলো এবং তার আরো 15টা রাজ্য আলাদা রাষ্ট্র হয়ে গেল, তখন কিন্তু বিশ্বে তোমার একমেরু প্রবণ রাজনীতি চালু হয়ে গেল। এখন এইরকম একটা পরিস্থিতিতে কি হলো, বিশ্বের যে বিভাজন ছিল পূর্ব পশ্চিমের বিভাজন, সেই বিভাজনটা উঠে গিয়ে নতুন বিভাজন নর্থ আর সাউথের বিভাজন। এবার নর্থের দেশগুলিকে সাধারণভাবে বলা হয় উন্নত দেশ, বা আমরা সাউথের উন্নত দেশ থাকতে পারে, আর অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশ হচ্ছে সাউথের দেশ। যাই হোক, এবং এবং এই যে উন্নত অনুন্নত এই যে দেশ, পৃথিবীর আজকে বিভিন্ন চিন্তাবিদ পৃথিবীকে এইভাবে ভাগ করেছেন: কোর স্টেটস উন্নত দেশ, সেমি পেরিফেরি দেশ অর্ধ উন্নত দেশ, আর হলো পেরিফেরি দেশ প্রান্তিক দেশ বা দরিদ্র দেশ। কোর স্টেট গুলো উন্নয়নশীল দেশগুলিকে শোষণ করে, আর আর অনুন্নত দেশগুলিকে শোষণ করে, আর ডেভেলপিং কান্ট্রি তারা শোষণ করে দরিদ্র দেশগুলিকে। দরিদ্র দেশগুলো উন্নত দেশগুলি বা কোর স্টেটের দ্বারা শোষিত বঞ্চিত হয়। যাই হোক, এইখানে আমরা দেখব যে প্রত্যেকটা সবল রাষ্ট্র তারা গেনার হয়, সে নর্থের আর সাউথের বিভাজন যাই থাকুক না কেন। সাউথ বিভাজন আছে, নর্থে বিভাজন আছে, নর্থের সঙ্গে নর্থের সম্পর্ক, আর সাউথ দক্ষিণের দেশগুলোর সঙ্গে দক্ষিণের দেশগুলোর সম্পর্ক, উত্তরের দেশগুলির সঙ্গে উত্তরের দেশগুলির সম্পর্ক যাই থাকুক না কেন, প্রত্যেকটা স্টেট তার ন্যাশনাল পাওয়ারকে গুরুত্ব দেয়, ন্যাশনাল ইন্টারেস্টকে গুরুত্ব দেয়। তবে পৃথিবীর প্রত্যেকটা দেশকেই ন্যাশনাল ইন্টারেস্ট কে অনেক সময় সাময়িকভাবে ক্ষুণ্ণ করে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে অন্য দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হয়, এবং এই সম্পর্কের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তাই আন্তর্জাতিক যে আন্তর্জাতিক সিস্টেম তত্ত্ব, এটা কিন্তু গতিশীল এবং পরিবর্তনশীল। আর যে সিস্টেমই থাকুক, আমাদের শেষ কথা হলো উন্নত দেশ দ্বিপাক্ষিক চুক্তি করুক, ত্রিপাক্ষিক চুক্তি করুক, বহুপাক্ষিক চুক্তি করুক, চুক্তিতে আবদ্ধ যারা দুর্বল তারাই কিন্তু লুজার হবে, তারাই কিন্তু শোষিত হবে, তাদের লাভ কম হবে আর বেশি লাভ হবে উন্নত দেশের। যেখানে আঞ্চলিক সংগঠনেও তাই, আজকে সার্কের মধ্যে ভারতের দাদাগিরি, আসিয়ানের মধ্যে যারা সবল দেশ তারা লাভবান হচ্ছে, ইউরোপের ক্ষেত্রে তাই, ইউরোপের ক্ষেত্রে ইউরো মুদ্রা ব্রিটেন গ্রহণ করেনি, সেখানেও ইউরোপীয় ইউনিয়নের দুর্বলতা, সেখানেও যে দেশ শক্তিশালী ইউরোপীয় ইউনিয়নে তার দাদাগিরি। ন্যাটোর তে দেখা যাচ্ছে যে তোমার আমেরিকার দাদাগিরি, ও আফ্রিকা ইউনিয়নের দেশগুলির মধ্যে ওখানেও যাদের শক্তি বেশি তারা দাদাগিরি করছে। তাই পৃথিবীতে মানে দুর্বল রাষ্ট্রগুলির ভাগ্যে কষ্ট, দুর্বল রাষ্ট্রের জনগণ এবং সরকারকে আন্তরিকভাবে বিশ্বাস করলে হবে না, স্বনির্ভর হওয়ার জন্য পরনির্ভরশীলতাকে আস্তে আস্তে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। ইন্টারন্যাশনাল ডিপেন্ডেন্সির যুগে প্রত্যেকটা আজকে যে গরিব দেশগুলো তারা ভিসিয়াস সার্কেলের মধ্যে পড়ে আছে, দরিদ্র কারণ সে দারিদ্রতাকে দূর করবার জন্য যে ঋণ নিচ্ছে,
পরিকাঠামোগত সাহায্য নিচ্ছে তা কিন্তু আর শোধ করতে পারছে না। তাই তাই তারা তাদের অর্থনীতি ব্ল্যাক লিস্টে পড়ে যাচ্ছে। তাদের গ্রে থেকে প্রথমে গ্রে থেকে তোমার ব্ল্যাকে পড়ে যাচ্ছে। তারা উন্নতি করতে পারছে না। তাদের তাদের রাজনৈতিক স্বাধীনতা আছে, ভৌগোলিক সীমানা আছে, কিন্তু তাদের কিন্তু পরিপূর্ণভাবে যে ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতা একটা সার্বভৌম রাষ্ট্রের যা থাকার দরকার সেটা কিন্তু নেই। যাই হোক, এই বিষয়টা ভালো করে দেখবে, আমি চেষ্টা করেছি বোঝানোর, আশা করি তোমরা বুঝতে পারবে। এই বলে আলোচনা শেষ করলাম।